পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ফার্স্ট সেমিস্টারের পাঠ্যসূচি অনুযায়ী আমি আজ তোমাদের নোংর কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অজিত দত্তের লেখা নোংর কবিতাটির পুরো বিষয়বস্তু নিয়ে আমি আজ তোমাদেরকে আলোচনা করব। কবিতাটির প্রত্যেকটা শব্দের অর্থ, টিকা এবং প্রতিটা সব লাইনের মানে তোমাদেরকে আমি বলবো। তোমরা প্রত্যেকটা সব যদি গোটা ভিডিওটার বিষয়বস্তু তোমরা শোনো, তাহলে তোমরা নিজেরাই কোশ্চেন অ্যান্সার করতে পারবে। কবিতাটির শেষে আমি তোমাদেরকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিছু এমসিকিউ বা কিছু শর্ট কোশ্চেন, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা সেই কোশ্চেন অনুযায়ী করবে এবং পুরো কবিতাটা বিষয়বস্তু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এবং প্রতিটা কবিতা মানে পুরো কবিতাটা যদি তোমরা ভালো করে সারমর্মটা বুঝতে পারো, তাহলে তোমরা নিজেরাই কোশ্চেন অ্যান্সার গুলো করতে পারবে, তোমাদেরকে নিজেরাই তৈরি করতে পারবে। তো তোমরা চলো আমরা নোংর কবিতাটা শুরু করি এবং তোমরা সেটা মন দিয়ে শোনো। অজিত দত্তের লেখা নোংর কবিতাটি। এই নোংর কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। কবিতাটির প্রথমে পড়ার আগে নোংর কবিতাটির নোংর শব্দটার অর্থ জানতে হবে। নোংর শব্দটার অর্থ কি? লোহার তৈরি ভারী একটা বস্তু, যার সাহায্যে নৌকা বা জাহাজ বাঁধা হয়। মানে বাঁধা হবে কোথায় হবে? নদীর তটে, কিনারায়। কাছি বা শিকল দিয়ে নোঙরের সঙ্গে নৌকাকে প্রয়োজন অনুযায়ী বেঁধে রাখা হয়। এটাই হচ্ছে নোঙর। নোঙর কথাটির অর্থ। এবার কবি অজিত দত্তর লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি। এর প্রকাশকাল হচ্ছে 1970 খ্রিস্টাব্দ। অজিত দত্তর জন্মটা একটু বলি। অজিত দত্ত বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে অজিত দত্তের জন্ম। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের পরবর্তী যুগের একজন বিশিষ্ট বাংলা কবিতার বিশিষ্ট কবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সংস্কৃতে প্রথম শ্রেণীতে প্রথম হন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কর্মজীবন শুরু হয়েছিল রিপন কলেজিয়েট স্কুলে থেকে। পরে তিনি চন্দননগর, বারাসাত, তারপর প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনাও করেন। নোংর কবিতায় যে অজিত দত্তের লেখা আরও রচিত কিছু কাব্যগ্রন্থ আছে, এগুলো হচ্ছে কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা ইত্যাদি। এগুলো তার রচিত কাব্যগ্রন্থ। নোংর কবিতাটি আয়তনে ছোট হলেও কবির একটা গভীর জীবন দর্শনের বাহক। মানে আসলে মানুষ তো জীবনে পৌঁছাতে চায় কোনো মহৎ লক্ষ্যে, কিন্তু পারিপার্শ্বিক বন্ধন তার যাত্রাপথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। সে পৌঁছাতে পারে না। তার একটা জীবন লক্ষ্য আছে, আমি সেই লক্ষ্যে পৌঁছাবো। 7 সমুদ্র 13 নদীর পাড়ে আমি আমার জীবনের একটা লক্ষ্য আছে, আমি সেখানে পৌঁছাবো। কিন্তু তার এই যে সাংসারিক জীবনের টান, বন্ধন, পারিপার্শ্বিক বন্ধন তাকে সে যাত্রাপথে পৌঁছতে দেয় না, সেখানে তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নোংর কবিতাটিতে সেই সব মানুষেরই অনুভূতির কথাই কবি এখানে ব্যক্ত করেছেন। কবি অজিত দত্ত তার আজীবনের সঞ্চয়, কবির আজীবনের সঞ্চয় বলতে কি? সৃষ্টি সম্ভার। তিনি যা সৃষ্টি করেছেন সেইগুলো তিনি দেশ কালের গণ্ডি পেরিয়ে দূর দূরান্তে পৌঁছে দিতে চান, কিন্তু বাস্তব জীবনের পিছুটান, মায়াবন্ধনের নোঙরে আটকে গেছে তার ওই পাড়ি দেওয়া নৌকাটি। তিনি এগিয়ে যেতে পারছেন না। কবিতাটিতে প্রথমেই দেখো লাইন, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এই লাইন দুটোর অর্থ হচ্ছে দূর সমুদ্রে পরপারে যাওয়ার জন্য পণ্য ভরা তরী তৈরি আছে। যে তরীতে পণ্য ভরা তরী বলতে আজীবনের সঞ্চয়, কবির আজীবনের সঞ্চয় তথা সৃষ্টি সম্ভার তিনি নৌকোতে তৈরি করে রেখেছেন।
নোঙর হলো নৌযাত্রার পথে বাঁধার প্রতীক। নৌযাত্রার পথে বাঁধার প্রতীক বলতে নোঙর আটকে গেছে, সেজন্য নৌকা আর এগোতে পারছে না। সাত সমুদ্রে পাড়ি দিয়ে সুদূরে যাত্রা করতে চাইছেন কবি, কিন্তু সংসারের দায় দায়িত্ব, মায়ার বাঁধন নৌকা এগোতে দেয় না। নোঙর গিয়েছে পরে তটের কিনারেই নোঙর গিয়ে আটকে গেছে, কবির নৌকা আর এগোতে পারছে না। সারা রাত মিছে দাঁড় টানি, এই কথার অর্থ হচ্ছে, দেখো, অজানা জগৎ কবিকে হাতছানি দেয়, কিন্তু তিনি একজন সাংসারিক সামাজিক মানুষ, দায়িত্ব কর্তব্যের বন্ধনে তিনি আবদ্ধ। তার ইচ্ছে তরিকে স্তব্ধ করে দিয়েছে, মানে কঠিন বাস্তবতার নোঙর। তার ইচ্ছে তরিকে স্তব্ধ করে দিয়েছে, মানে তার ইচ্ছা হচ্ছে যে এগিয়ে যাব, কিন্তু সেটাতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাস্তবতার নোঙর মানে দায়িত্ব কর্তব্য, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য বোধ, এগুলো পাড়ি দেওয়া সম্ভব নয় জেনেও কবি কিন্তু মিছে দাঁড় টেনেই চলেন। একাধিকবার প্রয়াস করেছেন বোঝাতে, তিনি দুবার এই কথাটা ব্যবহার করেছেন, মিছে দাঁড় টানি। এই যে তিনি বারে বারে যে চেষ্টা করছেন সেটা বোঝাতেই মিছে দাঁড় টানি কথাটা দুবার ব্যবহার করা হয়েছে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার বলতে আমরা কি বুঝি? চন্দ্র সূর্যের আকর্ষণের হেরফেরেই কিন্তু সমুদ্র আর নদীর জলে জোয়ার ভাটা হয়। আকর্ষণের জোর বেশি হলে জল ফুলে ওঠে, আকর্ষণ কমলে জল আগের অবস্থাতেই আসতে থাকে। কবির মনে হয়েছে জোয়ারের উত্তাল ঢেউ তরির উপর আছড়ে পড়লে তরি চলমান হবে, মানে জোয়ারের জলের ঢেউটা যখন তরিকে আঘাত করবে তখন তরিটা নোঙর থেকে খুলে গিয়ে তরি এগিয়ে যাবে, জলের মধ্যে এগিয়ে যাবে, এটা কবির মনে হয়েছে। কিন্তু কবিকে নিরাশ করে নোঙরের বন্ধনে আবদ্ধ নৌকার ঢেউগুলি মাথা ঠুকেই ফিরে যাচ্ছে সমুদ্রের দিকে। জোয়ারের ঢেউগুলি আসছে, এসে নোঙরের বন্ধনে আবদ্ধ যে নৌকা, সে নৌকাতে গিয়ে ধাক্কা মারছে, দেখে মনে হচ্ছে যেন মাথা ঠুকে দিচ্ছে, ঠুকে আবার সারা সমুদ্রের দিকে ফিরে চলে যাচ্ছে। তারা কিন্তু নৌকাটাকে খুলে দিচ্ছে না নোঙর থেকে, এই নৌকার বন্ধন আলগা করতে তারা কিন্তু পারছে না, তারা আবার সমুদ্রের দিকে ছুটে চলেছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। ভাটার শোষণ মানে আগেই বললাম যে জোয়ার ভাটা চাঁদ সূর্যের আকর্ষণেই হয় নদী বা সমুদ্রে। জোয়ারের সময় যেমন জলস্ফীতি ঘটে, ভাটার সময় সেই জলস্ফীতি আবার হ্রাস পায়, কমে যায়। এবার একটা খরস্রোতা প্রাণবন্ত জল ভাটার টানে আবার নিস্তেজ হয়ে পড়ছে। মানুষের জীবনেও তেমনি আশা নিরাশার একটা দ্বন্দ্ব চলছে। যে তরি নিয়ে কবি পাড়ি দিতে চাইছে দূর দেশে, সেই তরিতে নোঙর পড়ে গেছে। কবির মনে হয়েছে ভাটা যেন সমস্ত জল শোষণ করে নিয়েছে, অর্থাৎ ভাটার শোষণের মতো ব্যর্থতার হতাশাও কবিকে যেন গ্রাস করেছে, যে কবিও আর যেতে পারবে না তার লক্ষ্যে, মহৎ লক্ষ্যে কবি আর পৌঁছতে পারবে না। ভাটার মতনই তার হতাশা তাকে গ্রাস করেছে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। এখানে দেখো জোয়ার আর ভাটাতে তটের বাঁধা এ তটের কাছে, এই যে এইখানে বাঁধা শব্দটা আবার আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, এখানে আর একবার বাঁধা শব্দটা দুবার ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এই দুবার বাঁধা শব্দটাতে দুটো ভিন্ন জিনিস বাঁধবার প্রসঙ্গ উচ্চারিত হয়েছে। প্রথমত দেখো তটের প্রসঙ্গে শব্দটা এসেছে যে বাঁধা এ তটের কাছে, তট মানে তীর। কবি বলছে তটভূমি জোয়ার ভাটায় বাঁধা পড়ে আছে, জোয়ারের জলেই তটরেখা মুছে যায়, আবার ভাটার টানে জল সরে গেলে তটরেখা জেগে ওঠে, তাই তটভূমি বাঁধা আছে জোয়ার ভাটাতে। অন্যদিকে কবির বাণিজ্য তরীও তটেই আটকে আছে, এখানে নোঙরের কাছিতে বাঁধা পড়ে আছে কবির বাণিজ্য তরী, তাই কবি বলেছেন বাণিজ্য তরী বাঁধা আছে তটের কাছে, মানে একটা
তটের কাছে বাঁধা, জোয়ার ভাটায় বাঁধা পড়ে আছে, আর একটা বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে তটের কাছে, নোঙরের কাছিতে। এই দুটো বাঁধা এখানে বলা হয়েছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এখানে সমুদ্রযাত্রার চূড়ান্ত পরিণামকে ইঙ্গিত করেছেন কবি। কবি বলছেন যে সমুদ্রযাত্রায় বেরিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। তটের কিনারায় নোঙরের কাছিতে বাঁধা পড়ে আছে নৌকা। এবার যাত্রাপথের প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি আর এগিয়ে যেতে পারছেন না। কিন্তু তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। তিনি কিন্তু দাঁড় টেনেই চলেছেন এবং মাছ তুলে পালও তুলে দিয়েছেন। অবিরাম স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে তিনি দাঁড় টানছেন, কিন্তু তার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে। তিনি এই নৌকা তার নোঙরের কাছেই, মানে পৃথিবীর তো এটাই নিয়ম, নোঙরের কাছেই বাঁধা মানুষের চিরকালের সাধনা, উদ্যোগ সবই পরিস্থিতির বিরুদ্ধতায় স্তব্ধ হয়ে যায়, সে আর এগিয়ে যেতে পারে না। কবি এখানে একথাই বলতে চেয়েছেন যে নোঙরের কাছেই বাঁধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। পার্থিব জগতের কলরব থেকে নিজেকে সরিয়ে নিয়ে কবির মন কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাইছে, যেখানে তার লক্ষ্য। কিন্তু কি হচ্ছে, অজানা অচেনা দেশে পাড়ি দেওয়ার বাসনা তাকে সারা রাত জাগিয়ে রেখেছে। তিনি জানেন নোঙরের কাছিতে বাঁধা পড়ে আছে তার জীবনের নৌকাখানি। এই বিষণ্ণতা কবিকে যেন গ্রাস করছে, তাই তিনি একাকী, নিঃসঙ্গ। সেই জন্য এই মুহূর্তগুলো যেন একদম নিস্তব্ধ। এই নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে কেঁপে উঠছে, আর স্রোত যেন তাকে বিদ্রুপ করছে। যে প্রতিবার দাঁড় টানছে কবি, কিন্তু তার নৌকা আর এগিয়ে যাচ্ছে না। হ্যাঁ, স্রোতও যেন বিদ্রুপ করছে কবিকে। কবি এই বন্দিদশা, অসহায়তাকে যেন স্রোত বিদ্রুপ করছে। কবি যেন বন্দী হয়ে পড়েছে, সাংসারিক বন্ধনে কবি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। হ্যাঁ, তিনি এই স্বাধীন জগতে ইচ্ছামতো ভেসে বেড়াতে পারছে না, তাই স্রোতের বিদ্রুপ তাকে সহ্য করতে হচ্ছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চাইছেন, কিন্তু তটের কিনারে নোঙরের কাছিতে নৌকাটা বাঁধা পড়ে আছে। দূর দেশে যাওয়ার তার যে ইচ্ছা, কবির ইচ্ছা, ব্যাকুলতা, তার কবির বাস্তবতাকে মানতে চাইছে না তার মন। তার কবির এই নৌকাই হচ্ছে তার জীবনতরী, যা চেনা জগতের পরিচিত গণ্ডিতে আবদ্ধ একদম অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে একটা অজানা লোকে পৌঁছতে চাইছে। তাই বারবার ব্যর্থ হয়েও কবি অবিরাম দাঁড় টেনে চলেছেন, বিরামহীন অবিরাম দাঁড় টেনে চলেছেন, কিন্তু তিনি লক্ষ্যে পৌঁছতে পারছেন না। তাই বলেছেন যে যতই তারার দিকে চেয়ে কবি করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। দিকের নিশানা করছি, যে দিকে পৌঁছবো, লক্ষ্যে পৌঁছানো, কিন্তু সেটা ব্যর্থ হচ্ছে। অবিরাম দাঁড় টেনে চলেছি, কিন্তু পৌঁছতে পারছে না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তরি ভরা পণ্য কবির যে সৃষ্টি, তিনি তার নৌকোতে সৃষ্টি সম্ভার তার নৌকোতে ভরে দিয়েছেন, ভরে তিনি সেটা নিয়ে সপ্ত সিন্ধু পারে নতুনের সন্ধানে, অজানার সন্ধান করতে চাইছেন কবি। এই পাড়ি দিতে চাইছেন, কিন্তু পাড়ি দিতে গিয়ে দেখছেন কবি পৌঁছতে পারছেন না। কবির ওই তরি ভরা পণ্য নিয়ে সেই নৌকাটি কখন নোঙরে গিয়ে আটকে গেছে। হ্যাঁ, কিন্তু নৌকাটা আর এগোচ্ছে না। দূর সমুদ্র পাড়ে অজানাকে জানার, অদেখাকে দেখার বাসনা নিয়ে তিনি যে নৌকা ভাসিয়েছিলেন, সে নৌকা কখন তটের কিনারে আটকে গেছেন। তিনি সাংসারিক মায়াবন্ধনে জড়িয়ে পড়েছেন, তিনি আর পৌঁছতে পারছেন না।
তাই সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তিনি সারা রাত দাঁড় টেনে চলেছেন, মিছেই হচ্ছে তার দাঁড় টানা। তিনি শুধু লক্ষ্যে পৌঁছানোর বাসনা নিয়ে এগোচ্ছেন, তিনি তার নিশানা ঠিক করে রাখছেন, তিনি লক্ষ্যে পৌঁছবেন, কিন্তু তিনি লক্ষ্যে পৌঁছতে পারছেন না। কবির জীবনতরী এই যে পার্থিব জগতের, মানে আমাদের জগতের যে মায়াবন্ধনে কবির অজান্তেই তিনি বাধা পড়ে গেছেন। কবি সেই পরিস্থিতির বন্ধনকে অতিক্রম করতে পারছেন না। সমাজ সংসারের সঙ্গে কবির এক অদৃশ্য বন্ধন গড়ে উঠেছে। এই যে দায়িত্ব, কর্তব্য, মোহ মায়ার বাঁধন কখন যে তাকে জড়িয়ে ফেলেছে কবিতা জানে না। এই কবিতা বিষয়টিকেই কবি রূপকের আড়ালে কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। এখানে কিছু শব্দের মানে তোমাদের বলি, যেমন পারি। পারি মানে হচ্ছে পার হওয়া বা উত্তরণ। দূর, দূর মানে ব্যবধান, নিকট নয় এমন। তারপরে সিন্ধু পাড়ে, সমুদ্র বা সাগরের কূল বা কিনারা। নোঙরটা তো তোমাদের বললামই, শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যা জলের নিচে ফেলে জাহাজ ও নৌকা প্রভৃতি জলযানকে বেঁধে রাখা হয়। তটের, তটের বলতে নদীর কিনারে, কূলে, কিনারে মানে সীমা বা প্রান্ত। দাঁড়, নৌকার বড় বৈঠা, বেঁধে নিয়ে নৌকা চালাতে হয়, দাঁড় বলে। জোয়ার তো বললাম, চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্রে নদীর জলস্ফীতি। তড়িতে নৌকাতে, আহরণ মানে সংগ্রহ। বাণিজ্য তড়ি মানে যেখানে যে তড়িতে পণ্যদ্রব্যাদি পরিবহন করা হয়। মাস্তুল, মাস্তুল কথার অর্থ হচ্ছে নৌকা, জাহাজ ইত্যাদি পোতে সংলগ্ন পাল খাটাবার কাঠের উঁচু দণ্ড বিশেষ, মাস্তুল। আর পাল, বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা, এটাকে পাল বলে। পালের সাহায্যে মাস্তুলে পাল বাঁধা হয়, তবে নৌকা চলে। কাছি হচ্ছে মোটা দড়ি, কাছি বড় বা মোটা দড়ি। আর মুহূর্ত, এখানে মুহূর্ত শব্দের অর্থ হচ্ছে দিন রাতে 30 ভাগের 1 ভাগ, প্রায় 2 দণ্ডকাল বা 48 মিনিট, অতি অল্প সময় আর কি, 2 দণ্ডকাল। আর নিক্ষেপ মানে ছুঁড়ে দেওয়া, ক্ষেপণ বা ছুঁড়ে দেওয়া। নিশানা মানে লক্ষ্য। বিরামহীন বললাম অবিরাম। কিছু 1 নম্বরে প্রশ্ন দেখো আসতে পারে, কবি কোথায় পাড়ি দিতে চান? যেমন দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান। নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নোঙর কি? নোঙর কোথায় গিয়ে পড়েছে? তটের কিনারে। সারা রাত কবি কী করেন? সারা রাত কবি দাঁড় টানেন। কিসের ঢেউ ফুলে ফুলে ওঠে? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। ভাটার শোষণ কি করে? ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে নেয়। কবির বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? জোয়ার ভাটায় বাঁধা, তটের কাছে বাঁধা পড়ে আছে। নোঙরের কাছি কি? নোঙর বাঁধার মোটা দড়িকে নোঙরের কাছি বলে। সাগর গর্জনে কারা কেঁপে ওঠে? নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে। এরকম ধরনের তোমাদের শর্ট কোশ্চেন করবে কবিতাটা লাইন তুলে তুলে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার বোঝানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথে থাকো।